বাবার হাতে এইভাবে বিদায় দেওয়া খুব কঠিন। সন্তান মা বাবাকে বিদায় দেয়, এটা তো স্বাভাবিক, মরতে হবে, এমন মৃত্যু তো কোনো দিনই কাম্য না। আপনারা ওনার নিজের মুখে শুনলেন স্কুলের কতগুলো অনিয়মের কথা। এই স্কুলটা ভালো স্কুল নামে পরিচিত, ভালো স্কুলে যদি হবে, ভালো স্কুলের ছাত্রছাত্রীরা কেন একই স্কুলে কোচিং করবে, এবং সেটা বাধ্যতামূলক। এবং আপনারা ওনার মুখ থেকে যেটা শুনতে পারলেন যে কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল তারাই অধিকাংশ মারা গেছে। বেতন শুনলেন 1700 টাকা, কোচিং হলো 3500 টাকা। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে, অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয়, আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মালিক যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। পাশাপাশি বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং এর জায়গাটা শনাক্ত করবে। অনেক জায়গা আছে বাংলাদেশে, এখানে ট্রেনিং হতে হবে না দেন। তো সেই কারণে তারা এটার ব্যাপারে কতটুকু অজ্ঞ ছিল, বিমানের ফিটনেসটা দেখা হয়েছিল কিনা, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এখন আমরা কোনো কথা শুনি নাই। আর পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে, এটা এখান থেকে সরে অন্যত্র নেবে কি নেবে না, বা এই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলের যে সকল ছাত্রছাত্রী মারা গেছে তাদের সম্পর্কে তারা কি করতে পারে, কি করবে, সেটাও কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। সেটা যে কোনো শক্তি হোক, যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারে না। আজকে যদি ধরেন আমি আসছি বিএনপির পক্ষ থেকে, আজকে যদি রাজনৈতিক দল বা বিএনপি যদি সরকারে থাকতো, তাহলে দেশে এটা শুধু শোকের ছায়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়তো মানুষ। যেহেতু সরকার অন্তর্বর্তী, সেই কারণ মানুষ তার কষ্ট চোখে জল ফেলছে, এটাকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেওয়ার ভাষাটা কি? সে কারণে আজকে সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুব্ধতা এখনো প্রকাশ করে নাই। যে কথাটা শুনলাম এটি যদি সত্যি হয়, তাহলে অভিভাবকদের বা এই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়ার কথা। তো সার্বিক বিবেচনায় আপনারা সবকিছু শুনলেন, আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাও না, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে হারিয়ে না যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে অন্য যাবো কিছু পরে। হলো আজকে হলো আপনার সিঙ্গাপুর, ভারত এবং আপনার কয়েকটা দেশ থেকে তাদের চিকিৎসক প্রতিনিধি পাঠিয়েছে আমাদের দেশে, এবং তারা বার্নিংউডে তাদের সাথে আসলে কাজ করছেন। এই যারা বার্নিংউডে এখনো ভর্তি আছেন, আজকেও একজন কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? একটা সারা পৃথিবী কাটছে, সবাই মর্মাহত। এখন চিকিৎসক আমাদের দেশে আছে, বাইরে থেকে আসবে, সেটা তো ভালো, এটাকে আমি ইতিবাচক মনে করি, কিন্তু তারা কতটুকু বাঁচাতে পারবে এই ব্যাপারে আমার কিছু কম বেশি অভিজ্ঞতা আছে। বার্নের রোগী সম্পর্কে মোর দেন 30% যদি ড্যামেজ হয় বার্নে, সেই রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। দর্শক, কথা বলছিলেন গয়েশ্বরচন্দ্র রায়। যাচ্ছি পরবর্তী লাইভে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে সুনামগঞ্জে অবস্থান করছেন এনসিপি নেতারা, সেখানে জুমার নামাজ শেষে শুরু হবে পদযাত্রা। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি ও সমাগম কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। আমি ঠিক এই জায়গাতেই কিন্তু জুলাই পদযাত্রা সুনামগঞ্জ জেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা এখানেই হবে। দুপুর
দুপুরের নামাজের পরপরই এই সুনামগঞ্জ মডেল মসজিদ নামাজের পরপরই এই মসজিদ থেকে যাত্রা শুরু শহরের প্রধান সড়ক ঘুরে ঘুরে ঠিক এই জায়গাতে এসে জুলাই পদযাত্রার যেই কর্মসূচি তারা এখান থেকে পালন করবেন। আপনাদেরকে বলে রাখি যে গতকাল রাত 10টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা এসে সুনামগঞ্জ পৌঁছেছেন এবং সুনামগঞ্জ সার্কিট হাউস এবং আরও 2টি হোটেলে তারা অবস্থান নেন। ঠিক নামাজের পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শুরু হবে এবং ঠিক এই জায়গাতেই তাদের এই পথসভার মূল প্রোগ্রাম এখানেই হবে। এখানে এই পদযাত্রার সভাপতিত্ব করবেন সুনামগঞ্জের প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি দেওয়ান সাজেউর রাজা চৌধুরী। এই ছিল আসলে আমার কাছে এই জুলাই পদযাত্রা নিয়ে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী মেহেদী হাসানের সঙ্গে, জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রা প্রসঙ্গে। জুলাই পদযাত্রা শনিবার যাবে মৌলভীবাজারে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। সালেহ, পদযাত্রা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ ও প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। মিশু, আপনি জানেন যে এনসিপি আগামীকাল অর্থাৎ 26 জুলাই মৌলভীবাজারে আসছে। মৌলভীবাজারে এই এনসিপির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে জুলাই দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রার অংশ হিসাবে এই মৌলভীবাজারে যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যেই নানা কর্মসূচি গ্রহণ করেছেন। বিভিন্নভাবে তারা প্রচারণা শুরু করে দিয়েছেন, লিফলেট বিতরণ এবং গতকালকে রাত্রে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে তাদের কর্মসূচি। যতটুকু জেনেছি যে আগামীকাল শনিবার সকাল 11টায় এই মৌলভীবাজারের বেরিরপাড়, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গায় তাদের এখান থেকে পদযাত্রা শুরু হবে এবং পদযাত্রাটি মৌলভীবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এই জায়গায় অর্থাৎ বেরিরপাড় এলাকায় সমাবেশে মিলিত হবেন এবং সমাবেশে তারা এখানে মিলিত হওয়ার পরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং শ্রীমঙ্গলে নানা অনুষ্ঠানে যোগদানের পর মৌলভীবাজারের যে জুলাই পদযাত্রা সেইটা তারা সমাপ্ত করবেন। আমার সাথে আছেন এখন এই মৌলভীবাজার এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাকারিয়া। তিনি জানাবেন যে এই জুলাই পদযাত্রার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন। আমরা মৌলভীবাজারে বেরিরপাড় পয়েন্ট থেকে আমাদের জুলাই পদযাত্রা শুরু করব। মৌলভীবাজার পয়েন্ট থেকে শুরু করে আমরা এই বেরিরপাড় পয়েন্ট থেকে শুরু করে আমরা কুসুমবাগ হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, চৌমুনা পয়েন্ট হয়ে, কোর্ট রোড হয়ে আবার শামস্তবা রোড হয়ে আমরা আবার বেরিরপাড় পয়েন্টে আসব। এখানে এসে আমরা পদযাত্রা করব। পদযাত্রা করে আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করে আমরা শ্রীমঙ্গলে যাব। শ্রীমঙ্গলে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে এবং একটা মত বিনিময় সভা আছে। আপনি যেমনটি শুনছিলেন যে এই জুলাই পদযাত্রা উপলক্ষে যারা নাগরিক কমিটির মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তারা আশা করতেছেন যে এই জায়গায় প্রায় 15 থেকে 20,000 মানুষের সমাগম ঘটবে এবং তারা এই লক্ষ্যে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং যেহেতু এই বেরিরপাড় এলাকায় শামস্তবা রোডে এই সমাবেশস্থলটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামী কালকের এই সমাবেশের এই রাত্রি থেকে এখানে মঞ্চর কাজ শুরু হবে বলে এনসিপির মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে। অর্থাৎ মৌলভীবাজারে এই এনসিপির এই পদযাত্রা উপলক্ষে অনেকটা প্রস্তুতি প্রায় চলছে এবং সেই লক্ষ্যে এনসিপি নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন। এই ছিল মৌলভীবাজারের এনসিপির আগামীকালকের পদযাত্রা নিয়ে সর্বশেষ। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী সালেহ এলাহির কুটির সঙ্গে, জানাচ্ছিলেন জুলাই পদযাত্রা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ ও প্রস্তুতি সম্পর্কে। বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া, সবচেয়ে বেশি ইলিশ ও চিংড়ির দাম। শাকসবজির দামও ঊর্ধ্বমুখী। রাজধানীর কাঁচা বাজারের সার্বিক অবস্থা জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, গত সপ্তাহের সঙ্গে বাজার দরের পার্থক্য কেমন, আমাদেরকে জানাবেন।
দোকান আছে সেই মাংসের দোকানে আমরা যেটা দেখতে পেয়েছি গত মাংসে মুরগির যে মাংস ছিল গত সপ্তাহে সেটির তুলনায় কিন্তু এই সপ্তাহে মাংসের দাম কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ সোনালী ব্রয়লার এবং দেশি মুরগির যে দাম সেটি কিন্তু কমেছে। আমরা একটু জানার চেষ্টা করবো, আপনি জানাবেন যে মুরগির যে দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কমেছে, কি পরিমাণ কমেছে, কি দরে বিক্রি করছে? গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে প্রায় 15-20 টাকা কমে গেছে। আপনার সোনালী বিক্রি করতেছি 290 থেকে 300, ব্রয়লার বিক্রি করতেছি 150 থেকে 55, দেশি মুরগি হলো 560। সব মুরগির দাম কমছে। আমরা চাই এভাবে থাকলে মনে হয় সাধারণ যারা দিন মজুর তারা কেনাকাটা করে খাইতে পারবো বাল বাচ্চা লয়ে। এর দাম বাড়তি হলে মনে হয় যারা মনে হয় দিন মজুরি করে তারা তো মুরগি কিনলে আর বাকি জিনিস কিনবো কি দিয়ে। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে মুরগির যে দাম সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আমরা দেখেছি গরুর মাংসের যে দোকান আছে সেই দোকানে কিন্তু 780 টাকা গরুর যে মাংস সেটি কিন্তু 750 টাকা ধরে এখন বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় গরুর মাংসর দামও কিন্তু কমেছে। তবে মাছের বাজার কিন্তু বেশ চড়া রয়েছে। এখানে বিক্রেতারা যেটি বলছেন যে নদীর যে মাছ আছে সেগুলোর দাম বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, যেহেতু বর্ষার শেষ সময় তেমনটাই কিন্তু বিক্রেতারা জানিয়েছেন। তবে চাষের যে মাছ আছে সেটা কিন্তু তুলনামূলক কম বেড়েছে। সব মিলিয়ে মাছের বাজার কিন্তু বেশ চড়া রয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে মাছে ভাতে বাঙালি, তো সেক্ষেত্রে মাছের দাম বেশি থাকা সেটা কিন্তু একটু অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়, তেমনটাই কিন্তু খুব প্রকাশ করেছে মাছ বাজারের ক্রেতারা। আমরা সকালবেলা থেকে সবজির বাজার পর্যবেক্ষণ করছিলাম, সেখানে আমরা দেখেছি বেশ কিছু সবজি কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। তার মধ্যে টমেটো, গাজর, বেগুন সেই দামগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। তবে অন্যান্য যে সবজিগুলো আছে পটল, ঝিঙে এবং শসা সেইগুলোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ কেজি প্রতি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 10 থেকে 15 টাকা কেজি ধরে কিন্তু সবজির দামও বেড়েছে। রাজধানী কারণ বাজারের বাজার পরিস্থিতি আমার কাছে ছিল সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী AH হিমেলের সঙ্গে, জানাছিলেন কারওয়ান বাজারের পণ্যের মূল্য প্রসঙ্গে। সপ্তাহের ব্যবধানে ছুটির দিনে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে শাকসবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিশো, যেমনটি বলছিলেন মানিকগঞ্জের সপ্তাহের ব্যবধানে শাকসবজির বাজারে কিছুটা বেড়েছে। তো আমরা সকাল থেকে মানিকগঞ্জ পৌর বাস টার্মিনালের যে পৌর কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছু কিছু সবজিতে এই এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে, যে কারণে বিপাকে পড়েছে নিম্নবিত্ত এবং যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা যেটি বলছেন যে এই গত সপ্তাহে যে সবজির দাম ছিল 20 টাকা কেজি, সেই সবজি কিন্তু করলা বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। লাউ যেটি ছিল 40 টাকা, সে লাউ আজকে কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা। এবং যে অন্যান্য যে শাকসবজি রয়েছে সেই শাকসবজির দামও কিন্তু চড়া। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই গত এক সপ্তাহ অতি বৃষ্টির কারণে যে বাজারে সরবরাহ কম থাকায় আজ এই সবজির দামটি বৃদ্ধি পেয়েছে। তো আমরা যে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তারা যেটি বলছেন যে এই ব্যবসায়ীরা যে নানা অজুহাতে মাঝে মধ্যে এই যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামগুলো তারা বৃদ্ধি করে। এবং আমরা আরো কথা বলেছি যে আড়তদার যারা রয়েছে তাদের সাথে, আড়তদার যেটি বলছেন যে দাম স্বাভাবিকই রয়েছে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা এই কাঁচা বাজারগুলো যে বাজারে আনার পরেই কিন্তু তারা দাম অনেকটা বৃদ্ধি করে। আমরা যে খেটে খাওয়া এবং যে নিম্নবিত্ত যে ক্রেতারা রয়েছেন, যে ক্রেতারা বলছেন যে এই বাজার মনিটরিং না থাকার কারণে এই দাম সপ্তাহের ব্যবধানে কিন্তু অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়, যে কিন্তু তারা বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে তারা বাজার মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো তারা এর নিয়মিত চেষ্টা করছেন এবং সাধারণ ভোক্তার ক্রেতারা বলছেন যে অভিযান পরিচালনা করা তা অতি সামান্য, কিন্তু বাজার মনিটরিংটা জোরদার করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো আমরা এ বিষয়ে কথা বলছি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে ক্যাবের যে সাধারণ সম্পাদক তুলিপ রয়েছে তার সাথে, তিনি যেটি বলছেন যে তারা জেলা প্রশাসনের সাথে নিয়মিত বৈঠক করে এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা জোর তাগিদ দিয়েছেন।
তারপরেও কিন্তু এই বাজার কিন্তু নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা জোর দাবি জানিয়েছেন। তো সাধারণ ক্রেতারা বলছেন যে এভাবে যদি প্রতি সপ্তাহে এই কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বাড়তে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে পড়বেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শাকসবজির বাজার নিয়ে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আব্দুল আলিমের সঙ্গে, জানাচ্ছিলেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে। মৌসুমের শুরুতে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকলেও এখন চাঁদপুর মাছ ঘাটে সরবরাহ বেড়েছে কয়েক গুণ। আবারও ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র এই মাছ ঘাট। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ মাছ কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে? কি ধরনের মাছের সরবরাহ বেশি আমাদেরকে জানাবেন। মিশু, গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের সরবরাহ বেড়েছে কয়েক গুণ। অর্থাৎ গত সপ্তাহে যেখানে মাছ ঘাটে আসতো 100 থেকে 120 মণ, সেখানে আজকে 400 থেকে 500 মণ ইলিশ ঘাটে এসেছে। ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দামও কমতে শুরু করেছে। অর্থাৎ আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যেটি গত সপ্তাহে 2500 থেকে 2600 টাকা বিক্রি হয়েছে। এবং 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা। তবে ইলিশের কোয়ালিটির উপরে কিন্তু দামের তারতম্য রয়েছে এবং চাঁদপুরের পদ্মা মেঘনার যে লোকাল ইলিশ রয়েছে সেটির দাম কেজিতে কিন্তু 150 থেকে 200 টাকা বেশি বিক্রি হচ্ছে। আজকে আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদপুর মাছঘাটে ক্রেতারা এসেছেন এবং এখানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু চাঁদপুর মাছঘাট সরগরম হয়ে উঠেছে। অর্থাৎ আমরা বিগত দিনে দেখেছি চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশ মৌসুম শুরু হলেও কিন্তু ইলিশের প্রাপ্যতা কম ছিল। ইলিশের প্রাপ্যতা কম থাকায় কিন্তু মাছঘাটে কিন্তু ওইভাবে বিক্রি শুরু হয়নি। কিন্তু এখন ইলিশের আমদানি বাড়ায় কিন্তু পুরো ঘাট এখন ইলিশের সয়লাভ হয়ে গেছে। আরেকটু বিষয় আমি আপনাকে বলে রাখি, আমি কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু এখন দাম কমে এসেছে। এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ইলিশের দাম কমায় কিছুটা স্বাচ্ছন্দ্যে তারা ইলিশ ক্রয় করতে পারছেন। তো এখানে ইলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন আগামী দিনে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ আরো বাড়লে কিন্তু দাম অনেকটাই কমে আসবে। তো মিশু, এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী শরীফ আহমেদের সঙ্গে, জানাচ্ছিলেন চাঁদপুরে মাছের সরবরাহ ও দাম প্রসঙ্গে। চট্টগ্রামের বাজারে কমেছে মাছের দাম। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কমেছে কেজিতে 150 থেকে 200 টাকা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মিশু। আমি আছি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, আজকে গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন মাছের সরবরাহ থাকলেও কেন মাছের দাম বাড়তে, তারা সেটা নিয়ে একটু উদ্বেগ জানিয়েছেন। তারা জানিয়েছেন বাজারে কিন্তু মাছের সরবরাহ রয়েছে, তবে এখনো মাছের দাম এখনো কমেনি, এমনটাই অভিযোগ করছিলেন বিক্রেতারা। তবে মাছ বিক্রেতারা বলছিলেন ভিন্ন কথা। তারা বলছিলেন মাছের দাম কেজি প্রতি কমেছে 200 থেকে 150 থেকে 200 টাকা। তারা বলছিলেন চিংড়ি মাছ গত কিছুদিন আগে বিক্রি করেছেন 800 টাকা, তবে এখন বিক্রি করা হচ্ছে 600 টাকা। তবে এখন এখন ভরা মৌসুম আমরা জানি ইলিশের, তবে এই ভরা মৌসুমেও মাছের সংকট রয়েছে, ইলিশ মাছের সংকট রয়েছে বাজারে, যার কারণে ইলিশ মাছের দামটা একটু বাড়তি। তবে অন্যান্য মাছের দাম কিছুটা কমতির দিকে বলেছে
আমাদেরকে বিক্রেতারা। সেই সাথে ক্রেতারাও বলছিলেন সেম কথা, তারা বলছিলেন বাজারে কিন্তু মাছের সরবরাহ রয়েছে, তবে মাছের সরবরাহ থাকলেও বাজারে মাছের দাম বেশি, এমনটাই জানাচ্ছিলেন আমাদেরকে বিক্রেতারা। ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো, ক্রেতার সাথে কথা। মাছের দাম এখন একটু বাড়তি বলছেন বিক্রেতারা। সেই সাথে বাজারে সবজির দামটাও একটু বেশি, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। টানা বর্ষা এবং কিছু কিছু জায়গায় বন্যার কারণে বাজারে সবজির দামটা বেশি, এমনটাই জানিয়েছেন মিশু। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আজিজা হক পায়েলের সঙ্গে, জানাচ্ছিলেন চট্টগ্রামে মাছের দাম প্রসঙ্গে। নিয়ন্ত্রণহীন নওগাঁর চালের বাজার, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মজুদ বিরোধী অভিযান জোরদার এবং নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তা সাধারণের। এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাজী কামাল হোসেন। কামাল, বাজার মনিটরিং নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, ঈদের পর থেকে চালের বাজার অনেকটা নিয়ন্ত্রণহীন শুরু হয়েছে। বলতে গেলে প্রায় প্রতি কেজিতে 6 থেকে 8 টাকা, কোনো কোনো চাল 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং প্রথম দিকে বলতে গেলে মনিটরিং এর কারণে চালের বাজারটা কিছুটা স্থিতিশীল দেখা গিয়েও মোটামুটি তারপর থেকে বাড়তে আছে। এবং বেশ কিছু চালের আরো চালকল এবং ধানের মোকামেও বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে। বলতে গেলে গত 1 মাসে প্রায় 10 থেকে 15টি চালকলে এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় 10 থেকে 12 লাখ টাকা জরিমানা করার পরে চালের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে বাজারটা কমে নাই, মূলত ছিল সেই বাড়তি বাজারটি চলছে। আমি যদি আজকের বাজার দরের কথা বলি, নওগাঁয় আজকে বিক্রি হচ্ছে 3650 টাকা 50 কেজি বস্তা, কাটারি 3700, 50, 28 এবং 29 3000 থেকে 3200। খুচরা বাজারের কথা যদি বলি, জি, জিরা চাল বিক্রি হচ্ছে 75 থেকে 80, কাটারি 77 থেকে 80, সুবলতা 64 থেকে 68, স্বর্ণা 58 থেকে 60 এবং 29 এবং 28 বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি দরে। এবং সবকিছু মিলিয়ে বলা যেতে পারে ভোক্তা সাধারণের দাবি যে বাজার মনিটরিং এবং নিয়মিত ভোক্তা অভিযান চালানোর পর বাজারের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, এমনটি মোটামুটি জানাচ্ছিলেন। আমি জানিয়ে রাখি, নওগাঁয় বছরের চাল উৎপাদিত হয়ে থাকে প্রায় 7,72,000 মেট্রিক টন, 8 লক্ষ মেট্রিক। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী কাজী কামাল হোসেনের সঙ্গে। কিশোরগঞ্জে হাওরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তাটির 1.5 কিলোমিটার অংশ জুড়ে শুধুই গর্ত। দর্শক, রাস্তার এই বেহাল দশা নিয়ে কথা বলতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী তোফায়েল আহমেদের সঙ্গে। তোফায়েল, রাস্তা সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। জি মিশু, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের একটু জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের যে হাওর এলাকা যেটি রয়েছে, কিশোরগঞ্জের ইতনামিটা নষ্টগ্রাম এবং তারাইল করিমগঞ্জের অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন এই একরামপুর সাতাল যে রাস্তাটি রয়েছে সেটিতে কিন্তু চলাচল করে। আমরা ঠিক পেছনেই দেখছেন যে রাস্তার যে বর্তমান যে চিত্রটি, আমি যদি একটু বলি যে রাস্তার যে 1.5 কিলোমিটার অংশের যে কার্পেটিং রয়েছে সেটি কিন্তু একেবারেই উঠে গিয়েছে এবং এখানে কিন্তু বড় বড় গর্তের কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা আসলে যেটি দেখেছি সকাল থেকে, আসলে এখানকার বেশ কয়েকজন যাত্রী এবং যারা এখানকার যেই গাড়ি চালক রয়েছে তাদের সাথে কথা হয়েছিল, তারা যেমনটি বলছেন যে এখানকার যেই রাস্তার যে বেহাল দশা, এখানে কিন্তু প্রতিনিয়ত যে রোগী সহ এবং স্কুল কলেজগামী বিভিন্ন শিক্ষার্থী সহ কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচলে কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। তো আমরা আসলে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাস্তার সড়ক ও জনপথ বিভাগের। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী তোফায়েল আহমেদের সঙ্গে, জানাচ্ছিলেন রাস্তা সংস্কার প্রসঙ্গে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।